আসসালামু আলাইকুম। রাত অলরেডি বা অলমোস্ট প্রায় একটার কাছাকাছি। তো গাড়িতে গ্যাস নেওয়ার জন্য যাচ্ছি। খুবই দুঃখজনক একটি ব্যাপার, ইদানিং মনে হচ্ছে আবারও গ্যাস পাম্পের গ্যাসের সংকট শুরু হয়ে গেল। দীর্ঘ 3-4 মাস আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা অবস্থানের মধ্যেই ছিলাম। নিরিবিলিতে সবসময় গ্যাসগুলো নেওয়া যেত, মানে সিএনজি গ্যাসের কথা বলছি, এলপিজি না। যেমন আজকেও স্টুডেন্টের ড্রাইভিং ট্রেন আপ শেষ করে আমি যথাসময় 1 ঘন্টা আগে গ্যাস পাম্পে সিরিয়াল দিয়ে দিই। আমাদের এখানে যে মহাখালীতে ভালো একটি পাম্প, ইসা গার্ডেন সিএনজি ফিলিং স্টেশন। তো সিরিয়াল দেওয়ার পর যখন 9টা বেজে 9:30 হয়ে যাচ্ছে, দেখি তারা গ্যাস দিচ্ছে না। অনেক গাড়ির সিরিয়াল হয়ে গিয়েছিল ইতিমধ্যে। তো তারপরে কি আর করা, সেখান থেকে তারা ডিক্লেয়ার করে দিলেন যে আজকে গ্যাস দিতে পারবেন না। কখন দিতে পারবেন তার কোনো আসলে নির্ধারিত সময়সূচি নেই। মাঝখান দিয়ে আমার 1.5 ঘন্টা সময় নষ্ট হলো এবং এখন আবার যাচ্ছি। বের হয়েছি অলরেডি আমি মহাখালী, যেটা হচ্ছে এসকেএস টাওয়ার বা রাওয়া, এর অপোজিটে ইউরেকা সিএনজি ফিলিং স্টেশন, এটাতে যাচ্ছি। যদিও এটাতে গ্যাসের কোয়ালিটি বা গ্যাসের প্রেশার, পিএসআই প্রেশার অনেক কম থাকে। এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে কারণ গাড়িতে একদমই গ্যাস নেই। কারণ কালকে ট্রেনিংয়ে যেতে হবে আবার স্টুডেন্টকে নিয়ে। তো অ্যাটলিস্ট তো কিছু ফিল আপ করে যেতেই হবে। তো এখন এই অবস্থায় আবার অন্য কোথাও মুভ করার ইচ্ছে করছে না বা সম্ভাবনা, মূলত সামনে গেলেই দেখতে পাচ্ছি বেশ সিরিয়াল এর মধ্যেই। আজকে আপনাদের সাথে আপনাদের কমেন্টসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এরই মধ্যে আজকে আমার সাথে অবশ্য আমার মামাও আসছে। মামা ড্রাইভিং শেখার ব্যাপারে খুব ইন্টারেস্টেড অনেক দিন যাবৎ। আসলে নিজের কাছের মানুষদের ওইভাবে সময় দেওয়া হয়ে উঠতেছে না। ওনার সাথে আসলে ডিসকাশনও করতেছিলাম এর মধ্যে, গাড়ি কীভাবে স্টার্ট করতে হবে, চালাতে হবে, নিয়মকানুন ইত্যাদি বেসিক যেই থিওরিটিক্যাল যে ট্রেনিংগুলো থাকে, এই ট্রেনিংয়ের বিষয়গুলো মোটামুটি ডিসকাস করছিলাম। তো এগুলো করতে করতেই মূলত এই স্টেশনের অনেকগুলো গাড়ি পেছনে ফেলে এখন পর্যন্ত মোটামুটি 5টা কি 7টা গাড়ির পেছনে এখানে আছি। আর এই যে আমার মামা মনোযোগ দিয়ে ক্লান্ত বেচার, কারণ সারাদিন খুবই হার্ডওয়ার্ক করে উনি, সেই ভোরবেলা থেকে একদম রাত্র 1টা-2টা পর্যন্ত কাজ করে। তো আজকে বের হচ্ছিলাম যখন সিএনজি নেওয়ার জন্য, তো বললাম যে মামা চলেন যাই, আজকে আপনাকে দেখি একটু কী শেখানো যায় কি না। তো চেষ্টা করব গাড়িটা সেল করার আগে মামাকেও একটু কতটুকু মানে হ্যান্ডস ফ্রি করা যায়, এই চেষ্টা তো অবশ্যই থাকবে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার মামার জন্য। তো যেটা বলছিলাম, আজকে এই বিষয়টার জন্য যে গ্যাসের সংকট শুরু হয়ে গেলে আসলে কিন্তু আমাদের যারা মূলত উবার, পাঠাও বা এই রাইড শেয়ারিংয়ের কাজগুলো করেন বা লং ডিস্ট্যান্স ট্রিপের কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি গ্যাস নিয়ে ফেলেছি। গাড়িতে একদমই গ্যাস ছিল না, বলতে গেলে মনে হয় 20 টাকার গ্যাস ছিল না। তো গ্যাস যেটা আসছে মাত্র 380 টাকার গ্যাস ঢুকছে। খুবই বাজে অবস্থা, মানে হাফের একটু বেশি। তো এটা দিয়ে কীভাবে কালকে ক্লাস কমপ্লিট করব সেটাই মাথায় আসছে না। কালকে আবারও পাম্পে ঢুকতে হবে, এটা ভেবেই আসলে বিরক্ত লাগছে। তো আপনাদের কিছু প্রয়োজনীয় প্রশ্নের মধ্যে চলে যাই। ফার্সি মিডিয়া ভাই অনেকদিন পর কমেন্ট করলেন যে ভাই সবার ড্রাইভিং শেখানো হচ্ছে, আমার কেন হচ্ছে না বা ফি কত ইত্যাদি। আমি এই জন্য জানাই, মূলত এখন আসলে পর্যায়ক্রমিকভাবে বেশ ব্যস্ততায় গিয়েছে। তো যার ফলে যারা প্রোঅ্যাক্টিভলি খুব বেশি যোগাযোগ করেছেন তাদের ক্ষেত্রে চেষ্টা করেছি সময়গুলো বের করার মূলত। তারপরও কিছু বাছাই করা স্টুডেন্টকে নিয়েছি। সবসময় যে সবারটাই আসলে গ্রহণ করা হয়ে ওঠে ব্যাপারটা তা না, কারণ পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে ঝিলে আসলে আমি ডিসিশনটা নিয়ে থাকি। তো সেটা ভিন্ন বিষয়। যে আরেকটি প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম তা হচ্ছে, আপনাদের অনেকে প্রশ্ন করছেন যে মানে প্রায় সময় অনেকেই বলছেন যে ভাই গাড়ি কেনাকাটার ক্ষেত্রে আমাকে নিয়ে যেতে চাচ্ছেন বা নিয়ে যেতে চান বা একটা গাড়ি কিনে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। যেমন আজকে একজন হয়তো কমেন্ট করলেন, একজন ভাই, যে 5 থেকে 6 লাখ টাকার মধ্যে একটা 110 বা টিআই ক্যারিনা কিনতে চাচ্ছেন, তা আমি যেন কিনে দেওয়ার ব্যবস্থা করি। ভাই আমি আপনাকে জানাচ্ছি খুবই দুঃখিত। আসলে দেখেন, আমি শুধুমাত্র আপনাদের ড্রাইভিং এক্সপার্ট হিসেবে কিছু ইনফরমেশন শেয়ার করি। উবার, পাঠাও, রাইড শেয়ারিংগুলো কীভাবে করতে পারেন, কীভাবে সহজে করতে পারেন, এছাড়া পাশাপাশি লং ডিস্টেন্স ট্রিপগুলো কীভাবে নিতে পারেন, ভাড়া কেমন কী হতে পারে, এগুলো নিয়ে আপনাদেরকে সাধারণত একটা ধারণা দেওয়ার চেষ্টা করি মাত্র। বাট যখন আপনাদের এই যে লাখ লাখ টাকার যে বিষয়গুলো, 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকার যে গাড়িগুলো কেনার ব্যাপারে যে রিকোয়েস্টগুলো আসে, তো সেক্ষেত্রে আসলে আমি অপারগতায় প্রকাশ করি। কোনোভাবেই আসলে আমার নলেজ এতটুকু নেই যে আপনাদেরকে এই ব্যাপারে সাজেস্ট করার। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করি। তারপরেও দেখা গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমি আমার পরিচিতের মধ্যে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে কোনো মেকানিক বা সার্ভিসিংয়ের যারা কাজ করে থাকেন, তাদেরকে আমি রেফার করেছি কয়েকজনের ক্ষেত্রে। বাট আমি নিজে আসলে সশরীরে চেষ্টা করেছি এর মধ্যে সংশ্লিষ্ট না থাকার।
কারণ যেহেতু এক্ষেত্রে অনেক সময় কিছু বিজনেস ঢুকে যায়, তো আমি চাচ্ছি না যে এখান থেকে কোনো ধরনের বিজনেস মাইন্ড আমার মধ্যে সেট আপ হোক, যেন এই বিষয়টা থেকে আমি মুক্ত থাকতে পারি। অনেকেই বিভিন্ন পার্টস, গাড়ির পার্টসগুলো কোত্থেকে কিনবেন না কিনবেন এগুলোর ব্যাপারে সাজেস্ট করে থাকি, নিজে সরাসরি যাই, বাট তারপরে অনেক সময় সংকোচ কাজ করে যে আসলে এই কাজগুলো করছি নিজের ভালো হচ্ছে জেনে আরেকজনকে ভালোটাই সাজেস্ট করি, এই মনোভাব নিয়েই করি। বাট তারপর অন্যরা কী ভাবেন তারপরেও চেষ্টা করি আর কি। বাট বিশেষ করে বড় ব্যাপারগুলো যেমন গাড়ির কেনাকাটার ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাকে যদি আপনারা অনুরোধ না করেন তাহলে সবচেয়ে ভালো হবে। আপনারা আপনাদের পরিচিত বা কোনো এক্সপার্ট গ্যারেজে নিয়ে বা গ্যারেজের কাউকে নিয়ে বা নাভানা বা মাল্টি ব্র্যান্ড বিভিন্ন বড় বড় শোরুমগুলো আছে, এগুলোতে নিয়ে আপনি স্ক্যানারের মাধ্যমে বা এক্সপার্টাইজের মাধ্যমে চেক করে দেখতে পারেন, এটা সবচাইতে ভালো হবে। আর এই হচ্ছে মূল বিষয়। আরেকজন প্রশ্ন করেছেন যে ভাই এক্স ফিল্ডারের চাহিদা কেমন? ভাই এক্স ফিল্ডারের চাহিদা আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনি যদি চেষ্টা করেন যে একটু ভালো আপডেটেড মডেলের নেওয়ার, তাহলে এটা প্রিমিয়ারে ব্যবহার করতে পারবেন। একজন প্রশ্ন করেছিলেন যে ইন্টারসিটি ট্রিপ বা এগুলোর ক্ষেত্রে কি বাধ্যবাধকতা আছে 2005-এর মডেল বা ইত্যাদি, বা ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে এরকম 2005-6-এর মডেলের কোনো ব্যাপার নেই, 1991 সালের পরের মডেলগুলো ইন্টারসিটি ট্রিপ পায়। গত সপ্তাহের বা এর আগের সপ্তাহের কিছু ভিডিও আছে, আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে দেখতে হবে, এই চ্যানেলেই দিয়েছি যে সেখানে কোন গাড়িগুলো ইন্টারসিটি ট্রিপ পাবে, কত রেটিং থাকতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে সরাসরি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের সাথে আলোচনার তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত আজকের একটা ক্যাজুয়াল ভিডিও বলা যায়। এর বাইরেও আপনাদের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যেগুলো আমার জানা বা নলেজের মধ্যে থাকে না, তো সেগুলো নিয়ে আমি আসলে কথা বলি না, আর জেনে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো একজন আবার জানতে চেয়েছিলেন যে ফাহিম ভাই জানতে চেয়েছিলেন যে একটা এনলিস্টমেন্ট সার্টিফিকেট দিয়ে কি অনেকগুলো রাইড শেয়ার করা যায় কি না। আমার জানা মতে আজকে একজনের সাথে দেখা হলো, আমার একজন স্টুডেন্টের সাথে, তো উনি বোধহয় বললেন যে হ্যাঁ এটা একটা দিয়েই সবগুলোতে করা যায়, এই জন্য কোনো সমস্যা হয় না, দুইটা করতে হয় না আর কি, একটা রাইড শেয়ারিংয়ের জন্য এনলিস্টমেন্ট করলেই হয়। তো এরপরও চেষ্টা করবো যে কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু এখন একটু ব্যস্ততম চলছে, সামনে একজন স্টুডেন্ট আসছেন দোহার থেকে, ওনাকে সময় দিচ্ছি, ইনশাআল্লাহ এর পরবর্তীতে কাজ ধরবো কি না আরেকটা নাকি সেল করে দিব সেটা নিয়ে একটু সন্দিহান। তো দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া রইল, এবং সবসময় আশা করছি আমাদের সাথে থাকবেন ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।